স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গভীর শ্রদ্ধার সাথে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আজকে যারা বিজয়ী এবং বিজিতা এবং বিজয়ের সম্মান নিয়ে যারা সারা বাংলাদেশ থেকে আমাদের মাঝে আসছেন, যে 100 জন লিডার বাংলাদেশে বিজিত হয়েছেন, বিজয়ী হয়েছেন, সম্মানিত হয়েছেন, সুশোভিত হয়েছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পুনরায় গভীর 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সত্যিকারের মডার্ন পরিবারের গর্বিত সন্তান, যারা তাদের সর্ব কাজের ভিতরেই গর্ব এবং অহংকার রাখছেন এবং যারা আগামী দিনে সারা বাংলাদেশে মডার্নের সুবাতাসকে ছড়িয়ে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি সেবা 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 ও সেবায়, সেই সেবার মনোভাব নিয়ে যারা সামনে এগোচ্ছেন, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে আপনারা আমাদের সুশোভিত বাণী ছড়িয়ে দিবেন এবং একটি ওষুধ একজন রোগীকে লেখার আগে তার সাথে 5টি গাছের কাজ খাওয়ার কথা, গাছের চর্চা করার কথা, গাছ চিকিৎসা বিজ্ঞানে যে অগ্রাধিকার ভিত্তিতে বর্তমানে সারা পৃথিবীতে প্রেরণা পাচ্ছে, সেই অগ্রাধিকারটা এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের গরিব মানুষগুলিকে বিনামূল্যে যেন তার বাড়ির চতুর্পাশে, ঘরের আঙিনা, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি যেন মানুষের উপকার করতে পারে। আপনি শুধু আপনার স্বার্থেই কাজ করতেছেন না, আপনি আজকে যে 10 লক্ষ থেকে 18 লক্ষ লোকের ভিতরে আপনারা 100 জন আজকে এগিয়ে আসছেন, এটা তাদের দোয়া ছিল, মানুষের দোয়া ছিল, মানুষের সহযোগিতা ছিল, মানুষের ভালোবাসা ছিল, মানুষের আন্তরিকতা ছিল, আপনার পরিবারের আন্তরিকতা ছিল, আপনার গ্রামের মানুষের আন্তরিকতা ছিল, আপনার বাপ মায়ের দোয়া ছিল। এই জন্য আপনারা এই শুভ ফলটাকে আপনাদের ঘরে তুলতে পারছেন, আরো দ্রুত পারবেন, যাতে পারেন সেটার জন্য একটু আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের অত্যন্ত সম্মানিত সিপিএস খালেদ আক্তার যে কথাটা বলল, যে তার অনেক দিনের মনে আশা ছিল, আজকে যখন ওই অফিস ভাড়া নেওয়ার জন্য বাড়িওয়ালাকে আমরা 1 লাখ টাকা দিলাম অ্যাডভান্স হিসাবে, তো ও ওই টাকাটা বাড়িওয়ালার হাতে তুলে দেওয়ার সময় খালেদ আক্তার চোখ টলমল করতেছিল। আমার বলবো যে আমার জীবনে একটা আশা ছিল যে আমরা বরিশালের মানুষকে কুয়াকাটা, ত্রিপুরা, আমতলী, রয়লা, বাইলাতলী, হিজদা, পাতারহাট এই বেল্টের ভিতরে আমি একটা সুন্দর অফিস করবো, সেটার আজকে একটা বিরাট সুযোগ পেলাম। এটা আমাদের সুন্দর অ্যাচিভমেন্ট। কেন এখন যে বর্তমান পরিস্থিতি, সবকিছু পরিস্থিতি বিবেচনা করে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমাদেরকে সামনে এগোতে হবে, তেমন করে যেমন করে কুয়াকাটার মানুষগুলি একদিন একটা দ্বীপের ভিতরে ছিল, একটা বালিচরে ছিল, সেখানে তারা সৃষ্টি করেছে বদ্বীপে, যেখানে চতুর্দিকে কোনো রাস্তাঘাট ছিল না। আমি ছাত্র জীবনে 61, 62, 63, 64, 65, 66 এলাকায় ছিলাম। এই সময়টা আমি দেখেছি যে চতুর্দিকেই শুধু মাঠ, বালি আর সমুদ্র। সেখানে রাস্তাঘাট অনেক হয়েছে এবং ওইখানে সুন্দর অফিস আদালত হয়েছে, মানুষ বসবাস করে উপযোগী একটু জায়গা পেয়েছে। একসময় আমরা ওখানে গেলে শুধু দেখতাম বালি আর মাছ, আর কোনো কিছু নাই। এখন জীবিত অনেক কিছুই ওখানে দেখতে পাওয়া যায়। তো সেখানে আমরা অফিস করার একটা উদ্দেশ্য আছে, যে কুয়াকাটার যে স্মৃতিটা আছে, আমতলী, বরগুনার যে স্মৃতিটা আছে আমরা ধরে রাখতে চাই।
আজকে থেকে আমাদের ওখানে প্রদর্শন আরম্ভ হইল। আপনারাও যারা ভালো কাজ করবেন এলাকায়, এবং আমি ওয়াদা করছিলাম যে নোয়াখালী হাতিয়া সুবর্ণচর থেকে আপনার ওই বেল্টে আমরা প্রদর্শন করবো। ওখানে নোয়াখালীতে আমাদের অফিস হয়েছে। এখন ওই এলাকাটা মানুষের জন্য মাছের ভাসমান খাবার এবং ডুবন্ত খাবার তৈরি করে ওখানে আমরা ভালো ফল পাইতেছি। আমাদের আপনারা জানেন যে আমাদের নতুন বেশ কিছু প্রোডাক্ট আমাদের মাঝে আসছে। এর মাঝে স্টেটার খাবার যেটাকে বলে, আমরা স্টেটার খাবার চিনেন তো অনেক না, একদিনের 2 দিনের 3 দিনের 7 দিনের 10 দিনের বাচ্চার যে খাবারটা, এই খাবারটা আমাদের এই স্টেটার খাবারটা আমরা আশা করি যে 1-2 সপ্তাহের মধ্যে আমরা মার্কেটিং করতে পারবো। অনুমোদনতে যে সরকারি বলল যে এটা ঢাকার ভিতরে একটা কোম্পানিকে আমরা 1 নাম্বার হিসাবে লাইসেন্স দিয়েছি। আপনারা এখানে ভালো কাজ করেন, কিন্তু আপনাদের বিল্ডিংটা আমি সামনে যাব। আপনাদের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা যেন একটা সেপারেট সুন্দর একটা বিল্ডিং হয়, একদম নতুন একটা বিল্ডিং চাই, তাহলে আমাদের অনুমোদনটা সার্থক হবে। আলহামদুলিল্লাহ বিল্ডিং এর দোতলা পর্যন্ত কাজ হয়ে গেছে, ঢালাই ঢালাই সবকিছু হয়ে গেছে। এখন এই শুধু ফিডের জন্য এবং স্টার্টার ফিডের জন্য সাররা জায়গায় উদ্বোধন করবে। ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশের একজন প্রখ্যাত সেক্রেটারি, উনি কমার্স মিনিস্ট্রিতে তার জীবনের শেষ সময়টা কাটাইছেন। উনি একসময় আমাদের শরীয়তপুরের ডিসি ছিল। ওই সময় আমিরাত আব্দুল্লাহ সাহেবের সাথে আমাদের সাথে গভীর বন্ধুত্বের সম্পর্ক জন্মে, ওনার কার্যক্রমে আমরা খুব খুশি ছিলাম। উনি ডিসি হিসাবে শরীয়তপুরের 1 নম্বর স্থান করে নিয়েছিলেন। আর আমাদের মাঝে সেবা করার জন্য এবং আমাদের সেবার সাথে ওনার বিশেষ সম্পর্ক আছে। স্যার আবার আমাদের এখানে জয়েন করেছেন, আবার এই কালকে মনে কক্সবাজার থেকে আসে এবার উনি 7-8 তারিখে ব্যাংকক যাবেন। এরপরে আসার 5 দিন পরে আসবেন। এরপরে আবার উনি 1 মাসের জন্য ওনার মেয়ের বিয়ে দিচ্ছেন আমেরিকায়। উনি ওখানে আমার বাচ্চারা থাকে, ওখানে যাবেন 1 মাস, ওখানে থাকবেন, কাজ করবেন। আমরা যারা ব্লু ক্রিচিং লোক, যারা চেইন অফ কমান্ডের লোক, যারা আসামকেদার গ্রামে যাদের বিচরণ, বাংলাদেশের সবগুলো কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ, গির্জা সবগুলোতে তাদের পদাচরণ কাঁকড়ার মতো, একটা বট গাছের শিকড় গুলো অনেক দূর পর্যন্ত ছড়ায় যায়। ওরকম ঝাড়দের যে শিকড় অনেক দূর পর্যন্ত। আমাদের গাজীপুরে আমাদের নামের ঔষধি বাগান আছে 20 বিঘা জায়গার উপরে। ওই ঔষধি বাগানের থেকে আমরা ওখানে একটা রিসোর্স করতেছি, ওইটার পাশেই। ওই রিসোর্সটা 12 বিঘা জায়গার উপরে হবে। ওই রিসোর্সটার অনুমোদনের জন্য আমরা খুব চিন্তিত খাচ্ছিলাম। এই পর্যায়ে স্যার আসলেন এবং উনি ওখানকার যারা ইউনো আছে, ওখানকার যারা ডিসি আছে, এদের সাথে প্রতিদিনই উনি কয়েকবার আলোচনা করছেন যে এই ফাইলগুলো আটকায় রাখলে তো মানুষের বিনিয়োগ এবং মানুষের অন্ন বস্ত্রের যে সমাধান আসবে তাদের কাছ থেকে, তাদের যাগুলো তো আপনারা বন্ধ করে দিচ্ছেন, আপনারা খুলে দেন, উন্মুক্ত করে দেন, মানুষকে যেতে দেন। এদেশে হারবাল চিকিৎসাকে আমরা এগিয়ে দিয়ে যাচ্ছি। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত, আমাদের বাংলাদেশের একজন রত্ন। উনি সবসময় ন্যাচারোপ্যাথিকে উনি খুব মূল্যায়ন করেন। আজ থেকে প্রায় 20 বছর আগে একদিন ওনার সাথে আমি এবং আমাদের হাকিম আমরার মুস্তাক সাহেব আমরা যাচ্ছিলাম বোম্বেতে, উনিও বোম্বেতে যাচ্ছে। এয়ারপোর্টে যাই দেখলাম
দেখার পরে উনি আবার বললো যে ডাক্তার আলমগীর মুন্সি, আমি তো রাতে তোমার প্রোগ্রাম না দিকে ঘুমাই না। আমি তো স্যার ধন্যবাদ। হাজারো কোটি মানুষ সারা বিশ্বে চিনে না, আমিও তখন খুব ভালো একটা ওনাকে চিনি না। তারপরে ওই আমি আবার বিমানবন্দরের স্টাফদের সাথে একটু তর্ক বিতর্ক করতেছিলাম যে ওই আমাদের বিমানটা ছাড়ার কথা ছিল 12টায়, এখন এরা বলে যে 2:30টায় ছাড়ে। আর বললাম দেখেন ওই যে ডক্টর ইউনুসের মতো একটা লোক, আমি যাদের ছোট মানুষ আমার বন্ধুরা বসে আছে, আমরা টেলিফোন করা উচিত ছিল যে স্যার ফ্লাইটটা লেট হচ্ছে। ভাই আমি বুঝতে পারিনি, আমরা খুব শেষ মুহূর্তে এসা খবরটা জানলাম যে বিমানের কিছু যান্ত্রিক ত্রুটি আছে। তা আমরা চাই না আপনাদের মতো ভালো মানুষরা যান্ত্রিক ত্রুটির ভিতরে এই বিমানটা উঠে না। তা আমি উনি ভিতরে ইমিগ্রেশন ঢুকে পড়লেন, আমি এবার আমরা দুইজন যায় ইমিগ্রেশনে গেলাম। আমরা ভাবলাম যে যখন 2.5 ঘন্টা বসে বসে কি করবো, আমরা লিখতে চাই বিমানের যে কেবিন আছে ওখানে যায় খাওয়া দাওয়া করি, রেস্ট নিই। ঢুকতে দেখি যে আমাদের অত্যন্ত সম্মানিত ডক্টর ইউনুস স্যার ভিড়ে রাখছে প্রায় 24-25টা লোক। তার এখন হাইটে আমরা দুজন সাইড দিয়ে চলে যাচ্ছে, এইগুলো তুমি আমার রাইখে তুমি চলে যাচ্ছ। আমি স্যার তো আপনি কথা বলছেন তো এই জন্য আমি ওই এখানে খাওয়ার জন্য আমার সাথে খাওয়া দেবেন সবাই বলবো একজন এখানে থাকবেন না, সত্য আপনাদের কাছে এতক্ষণ আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলি আমার কাছে উচ্চারণ করছেন। এখন আমি জাতিকে কিভাবে হারবাল বিজ্ঞান নিয়া, এই অরবাল বিজ্ঞান নিয়া, ওনার মতো ডক্টরেটের ভাষায়, ওনার মতো নোবেল জয়ীর ভাষায় এই হারবালকে বড় অরবাল, উচ্চারণটা অরবাল। যেমন আদারকে উচ্চারণ করে আদাম, আদারকে উচ্চারণ করে মাদার, আদারকে উচ্চারণ করে বাদাম। ওনার মতো লোকের ভাষায় অরবাল। সেই অরবাল বাংলাদেশে যিনি চর্চা করেন, যার নাম 1 নম্বরে, ওই লোকটার সাথে আমি আমার কাছে কোনো কথা বলি। তারপর দেখুন 2-3টা টেলিফোন আসলো ওনার মোবাইলে, উনি ধরে বলেই আমরা ডিস্টার্ব করবেন। আমি ভালো মানুষকে পাইছি, অনেক দিন পরে একটা সুযোগও পাইছি, আমি তার সাথে 2 ঘন্টা কথা বলছি। আমরা চুপ যাও। তারা বললো এই লোকটা কি মোস্তাক সাহেবের কথা থেকে উনি একজন, উনি আমার 40 বছরের সঙ্গী, আমাদের কোম্পানির জন্ম থেকে এই লোকটা আছে হারবার সাইডে, একজন ভালো মানুষ। মোস্তাক সাহেব আমার জানাই জন্য 3 জনের জন্য খাবার নিয়ে আসো, আমরা লাঞ্চ করবো এখানে।